জমিয়ে খাওয়া দাওয়া এবং ঘোরা এই সব মিলিয়ে অনেকের কাছে কিন্তু শীত মরশুমটা বেশ মজার। আবার অনেকের কাছে শীত মানে কিন্তু সাজাও বটে। কেন বলছি? কারণ শীতের এই সময়টা আমরা দেখতে পাই নানা ধরনের ব্যথা কিন্তু বাড়ে। এবং এখন যেহেতু কোনো রোগ বা কোনো সমস্যারই বয়স নেই, তাই ছোট থেকে বড় অনেকেই কিন্তু এই ধরনের সমস্যায় ভুক্তভোগী বা বলা যেতে পারে সম্মুখীন হচ্ছেন। কিন্তু আপনি এই ভোগান্তি কিভাবে এড়াবেন সেটাই আজকে জানবো, এবং আপনাদেরকে জানাতে এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন অর্থোপেডিক সার্জন সিনিয়র কনসালটেন্ট ডক্টর স্বর্ণেন্দু সামন্ত। প্রথমে আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি যেহেতু ব্যথা বেদনার কথা বলছিলাম, তাই জন্য প্রথমেই ফ্রোজেন শোল্ডার দিয়ে একটুখানি শুরু করতে চাই। এটার ব্যাপারে যদি একটুখানি বলেন। দেখুন, ফ্রোজেন শোল্ডার মানে হচ্ছে যে আমরা একটা কমনভাবে যেটা বুঝি সেটা হচ্ছে হাত তোলা। সেটা ডান দিক হতে পারে, বাঁ দিক হতে পারে, কোনো দিকের স্পেসিফিকেশান ওরকম কিছু নেই। দেখবেন হাত তুলতে একটা সমস্যা হয়, হাত পিছন দিকে নিতে অসুবিধে হয়। প্রথম যে জিনিসটা সবথেকে বেশি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আমরা মেডিকেল ভাষায় বলি এক্সটার্নাল রোটেশন। মানে হাতটাকে পিছন দিকে এইভাবে ঘোরানো বা পিছন দিকে ধরুন জামা কাপড় চেঞ্জ করার জন্য তোলা, এবং তারপরে আস্তে আস্তে হাত ওপরে তোলা বা সাইড থেকে তোলা। সব থেকে ফ্রোজেন কথাটা মানে থেকেই বোঝা যাচ্ছে যে হাতটা আটকে গেল। তার মানে হচ্ছে জয়েন্টের মধ্যে যে ফ্লুইডটা থাকে সেটা আস্তে আস্তে কমে গেল, এবং সেটা কিন্তু গ্লোবাল রেস্ট্রিকশন অফ মুভমেন্ট। গ্লোবাল কথাটা মানে কি, মানে সামনের দিক থেকেও তুলতে পারবো না, সাইড থেকেও তুলতে পারবো না, বাইরের দিকে ঘোরাতে পারবো না, পিছন দিকে নিতে পারবো না। এবং তাতে ব্যথাও যেমন হবে, সবথেকে যেটা বেশি প্রবলেম সেটা হচ্ছে ধরুন রাত্রে ঘুমের ব্যাঘাত হয়। এবং যেটা খুব জরুরি একটা কথা এই ফ্রোজেন শোল্ডারের ব্যাপারে, সেটা হচ্ছে যারা ডায়াবেটিক তারা কিন্তু এই জিনিসটায় কিন্তু বেশি ভুগে থাকেন। তো সুতরাং ডায়াবেটিক যদি সুগার কন্ট্রোল লেভেলটা ভালো করে না হয় তাহলে কিন্তু এটা হয়। এটা ফ্রোজেন শোল্ডার কিন্তু চোটাঘাতের পরেও হতে পারে। সেটাকে তখন আমরা ফ্রোজেন শোল্ডার বলি না, আমরা বলি পোস্ট ট্রমাটিক মানে স্টিফনেস। কিন্তু ফ্রোজেন শোল্ডার কিন্তু ইডিওপ্যাথিক, মানে কোনো কারণ নেই, মানে আপনা থেকেই হবে। এবং ফ্রোজেন শোল্ডার যদি আমরা যেভাবে আমরা ধরুন বই থেকে পড়েছি বা জেনেছি, এটাকে বলা যায় একটা সেলফ লিমিটিং ডিজিজ। মানে যদি আপনি কিছু এক্সারসাইজ করেন বা কিছু ওষুধ খান, হালকা ধরনের ব্যায়াম করেন, 1.5 বছর 1 বছর পরে আপনা থেকেই ভালো হয়ে যাবে, যদি নন ডায়াবেটিক হয়। কিন্তু যাদের ডায়াবেটিক তাদের কিন্তু এটা সহজে ভালো হতে চায় না, কারণ সুগার লেভেল কন্ট্রোল না হলে আগেই বললাম। সুতরাং যাদের ডায়াবেটিক, ওভারওয়েট বা থাইরয়েড আছে, বা ধরুন ভিটামিন কম আছে শরীরে, তারা কিন্তু এই ফ্রোজেন শোল্ডারের সমস্যায় কিন্তু ভোগার খুব সম্ভাবনা। এবং অবভিয়াসলি যেটা আপনি বললেন যে এই যে আমাদের ঋতুর তারতম্য, শীতকালে তো যেমন ধরুন প্রত্যেকটা বাতেরই প্রবলেম কিন্তু অনেকটা বেড়ে যায়। সুতরাং শীতের সঙ্গেও এটা যোগ একটা আছে। কিন্তু মেইন প্রবলেম হচ্ছে ডায়াবেটিক যারা বেশি হয় তারাই এতে ভোগে। একদমই তাই। এবার সমস্যার কথা মানে ব্যথা বেদনার কথা যেহেতু বলছি, সেখানে কিন্তু হাঁটুর সমস্যাটা চলেই আসে। তো হাঁটুর সমস্যার ক্ষেত্রেও কি এই শীতের একটা কোথাও লিঙ্ক রয়েছে? হ্যাঁ, খুব লিঙ্ক রয়েছে। লোকে এক দেখুন, আমরা পুরোনো আমাদের ঠাকুমা দিদিমারা বলতেন যে একাদশী বা পূর্ণিমাতে ব্যথা বাড়ে, হ্যাঁ। ঠান্ডায় ব্যথা বাড়ে, বা এইগুলোকে হয়তো কিছুটা আমরা মাইথোলজিক্যালি হয়তো সেটা হতো, কিন্তু এরকম হয়তো মেডিকেল সায়েন্সে অতটা নেই। কিন্তু শীতকালে দেখুন বাতের ব্যথা সবসময়ই বাড়ে। এবং যে ধরনের আর্থারাইটিস আমরা শুনে থাকি, ধরুন বা আমরা পড়াশোনা করি নর্মাল জায়গায় জায়গায়, ধরুন রিমাটয়েড আর্থারাইটিস, লোকে আজকে সবাই একটা এই টার্মটা সম্বন্ধে জানে। এই ব্যথা কিন্তু আমরা বলি একটা অন অফ ফেনোমেনা, মানে কারো কোনো সময় ভালো থাকলো আবার কারো সময় খারাপ হলো। শীতকালে কিন্তু এই প্রবলেমটা কিন্তু অনেকটা বেশি হয়। শীতকালে তো এমনিতেই আমাদের একটা জড়তা ভাব থাকে, প্লাস জয়েন্টের মুভমেন্টগুলো স্টিফ হয়ে যায়, তখন ব্যথাটা বাড়ে। সুতরাং শীতে কিন্তু এই যেগুলো রিমাটয়েড আর্থারাইটিস বা অন্য ধরনের যে জেনেটিক যে আর্থারাইটিসগুলো থাকে, অটো ইমিউন ডিসঅর্ডার, সেগুলো কিন্তু বাড়ে। সুতরাং সেইটা কিন্তু সমস্যা, শীতে কিন্তু এর একটা প্রকোপ বাড়ে। যে কোনো রকম যে হঠাৎ করে খুব শরীরচর্চা হয়েছে বা খুব ছোটাছুটি হয়েছে এমনটা নয়, কিন্তু সারা শরীরে খুব ব্যথা বোধ করছেন, মানে হাত নড়াতে পারছেন না, পা নড়াতে পারছেন না, এর ক্ষেত্রেও কি শত্রু শীতই বলা যেতে পারে? মানে আপনার কি মনে হয়? হ্যাঁ, যেমন ধরুন আপনি বললেন সারা শরীরে ব্যথা, এটা সাধারণত দুটো কমন একটা কারণ, যেমন ডায়াবেটিক একটা বললেন ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে থাইরয়েড। আর সেকেন্ড আরেকটা জিনিস খুব আনডায়াগনোজ যেটা থাকে, সেটা হচ্ছে ধরুন আমার যে ব্লাডের মধ্যে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামটা কমে যাওয়া, যেটা আমরা খুব সাধারণত সহজে আমরা খুব নর্মাল ব্লাড পরীক্ষা করি না। কিন্তু আজকে ভারতবর্ষের লোকে ভাবে আমাদের তো এত সানলাইট এক্সপোজার, আমাদের কি ভিটামিন ডি কম হবে? কিন্তু এটা কিন্তু একেবারেই সত্যি নয়। আমরা যদি আজকে টেস্ট করি, আপনি দেখবেন মোস্ট অফ দ্য পিপল যারা 40-র ওপরে, বিশেষত যারা ফিমেল পোস্ট মেনোপজাল, দেখবেন ব্লাড লেভেলে যদি আমরা ক্যালসিয়াম বা ভিটামিন ডি দেখি, অনেকের পজিটিভ আছে, যাদের কোনো পজিটিভ আসার সম্ভাবনাই হয়তো নেই, কিন্তু পজিটিভ আসছে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হয়। সারা শরীরে ব্যথা হলে যেমন সুগার পরীক্ষা করা উচিত, ইউরিক অ্যাসিড পরীক্ষা করা উচিত, থাইরয়েড লেভেল দেখা উচিত, লিপিড প্রোফাইল দেখা উচিত, ভিটামিন ডি এবং ক্যালসিয়ামও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। একদম। এবার
এখন যেহেতু বসে কাজ অনেকেরই, তো সে জায়গায় দাঁড়িয়ে এই সময়টা কোমরে ব্যথারও একটা টেন্ডেন্সি খুব বেশি হয়। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে সমাধান কি রয়েছে? নানা ধরনের সমস্যা, নানা ধরনের ব্যথার কথা যেহেতু আমরা উল্লেখ করলাম, সমাধান হিসেবে কি বলবেন, মানে কি পরামর্শ দেবেন? দেখুন, কোমরের ব্যথা যেহেতু আমাদের লাইফস্টাইল এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, যার টেবিল চেয়ার লাইফ, কোমরের ব্যথা তো সারাক্ষণ আমরা হয়তো টেবিলে বসে 8-10 ঘন্টা কাজ করছি। প্রপার চেয়ার, টেবিলে বা চেয়ারের একটা হাইট অ্যাডজাস্টমেন্ট থাকে না। অনেক সময় ল্যাপটপে ইউজ করছি, ল্যাপটপ যেমন ধরুন আই লেভেলে থাকার কথা, কিন্তু ল্যাপটপ হয়তো নিচেতে আসে, আমরা নিচু হয়ে সারাক্ষণ হয়তো ওই অবস্থা দিয়ে 8 ঘন্টা কাজ করছি। পিঠে হয়তো কোনো কুশন নেই, যার জন্য যখন কোমরে ব্যথা নিয়ে কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, তখন আমরা প্রথমেই বলি চেষ্টা করবেন যাতে আই লেভেলে কম্পিউটারটা থাকে, যদি আপনাকে অনেকক্ষণ টাইপ বা কিছু কাজ করতে হয়, বা পিছনে একটা কুশন ইউজ করবেন। দেখুন, নিয়মিত ব্যায়াম করাটা এইটা তো একটা মানে এমন একটা কথা যেটা আমরা ছোটো বয়স থেকে শুনে আসছি, এবং এটা যেমন সাইন্টিফিক রিজনও খুব বেশি আছে। আপনি যত মাসেলগুলোকে ট্রেন করবেন, নিয়মিত ব্যায়াম করবেন, যেমন মাসেলগুলো ভালো থাকবে, হাড়ও ভালো থাকবে। আর সবথেকে বড় কথা, ব্যায়ামের মাধ্যমে আমাদের একটা ব্যালেন্স শরীরে তৈরি হয়, যেটাকে আমরা কোর ব্যালেন্স বলি। সেই কোর যে এক্সারসাইজগুলো, মানে ধরুন আমরা হাঁটছি, ধরুন 0.5 ঘন্টা 45 মিনিট, যে 45 মিনিট হাঁটা কিন্তু খুব জরুরি। এবং সেটা যে দৌড়তে হবে তার কোনো মানে নেই, ব্রিস্ক ওয়াকিং মানে হাড় দুলিয়ে একটা হাঁটা, এটা যেমন হার্টেরও জন্য ভালো, মাসেলের জন্যে ভালো, বোনের জন্যে ভালো, এবং আমাদের একটা ওভারঅল যে ব্যালেন্স। যেমন ধরুন একটা ধরুন বৃদ্ধ মানুষ পড়ে যেতে পারে, লাঠি দিই কেন কেন কি, যাতে পড়ে না যায়। সুতরাং একটা হাঁটা চলার অভ্যেস থাকলে ব্যালেন্সটাও ঠিক থাকবে। সুতরাং এই নিয়মিত ব্যায়াম, কিছু নিয়ম মেনে চলা, টেবিল চেয়ারের যে জিনিসগুলো প্রপারলি যদি আমরা ঠিক জায়গায়, আমরা ধরুন যে তোষকের ওপর শোয়া, খুব যে সিনথেটিক গদি যদি ইউজ না করি, বা নিয়মিত ব্যায়াম করি, ওজন ভালো রাখি, বাকি যে কমন মেডিকেল ইস্যুগুলো যদি আমরা ঠিক রাখি, যেমন ধরুন বললাম থাইরয়েড, তারপর ধরুন কোলেস্টেরল, তারপরে ধরুন সুগার, বা ধরুন আমরা যে রুটিন যে ব্লাডের টেস্টগুলো করি, যেমন ধরুন আরএ ফ্যাক্টর বা অ্যান্টিসিসিপি, বা এগুলো যদি আমরা করি, তাহলে কিন্তু ওজনটা মেনটেন করাটা কিন্তু খুব একটা জরুরি ব্যাপার। কারণ ওজনের ওভারওয়েট হলেই আপনার সব ব্যথার ওজন পড়বে হাঁটুতে গিয়ে, ওজন হাঁটু খারাপ হয়ে যাবে, অস্টিওআর্থ্রাইটিস ক্ষয়ে যাবে। ওজন আপনার বেশি হলে কোমরে পড়বে, সুতরাং সেটাও একটা প্রবলেম, স্পন্ডিলাইটিস। কিছু ক্ষয় তো বয়সের সাথে হবেই, কিন্তু এইগুলো হচ্ছে অ্যাডিটিভ ফ্যাক্টর, মানে এগুলো হলে আপনার যেটা হয়তো 60 মানে 60 বছরে হতো, সেটা হয়তো আপনার 40-45 হয়ে যাবে। এক্স্যাক্টলি। যেহেতু শীতের সময়ের কথা বারবার উল্লেখ করছি, তাই জন্য এই প্রশ্নটা না রাখলেই নয় যে এই শীতের অজুহাত দিয়েই কিছু ব্যথা আছে হয়তো হচ্ছে, আমরা এড়িয়ে যাচ্ছি, কিন্তু সেটা কি পরবর্তীকালে জটিলতার একটা সৃষ্টি করতে পারে? অবশ্যই, শুধু সবটাই যদি আপনি বলে যান যে শীতকালে আমার ব্যথা বেড়েছে, না না না, এটা ডাক্তার ব্যাপারে, এটা গরম পড়লে আবার ঠিক হয়ে যাবে, একটু ঠান্ডা গরম সেক করলাম, দুটো হয়তো একটু প্যারাসিটামল খেয়ে নিলাম, ঠিক হয়ে গেল। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। যদি আপনার সবসময় মনে রাখবেন যে ছোট জয়েন্টগুলোয় ব্যথা হয়, এবং বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, মানে দুটো দিকেই ব্যথা হচ্ছে, বা কোমরে ব্যথা হচ্ছে, অনেকগুলো জয়েন্ট, মোর দ্যান 5 জয়েন্টস ইনভলভ, তাহলে কিন্তু সেটা একটা মানে চিন্তার ব্যাপার, এবং সেটা কিন্তু ডাক্তার দেখানোর উচিত। মোর দ্যান 5 জয়েন্টস। এবং আরেকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে আর্লি মর্নিং স্টিফনেস, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি আপনার হাতের ব্যথা বা কোমরের ব্যথা বা জয়েন্টের ব্যথা 1 থেকে আধ ঘন্টার বেশি থাকে, তাহলে কিন্তু ডাক্তার দেখানো উচিত। মোর দ্যান 5 জয়েন্টস, 1 ঘন্টার বেশি আর্লি মর্নিং স্টিফনেস, এইগুলো কিন্তু একটা ডাক্তারের একটা পরামর্শ নেওয়ার কথা। একদম। আর যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে খাওয়া দাওয়া। শুরুতেই বলছিলাম শীত মানে জমিয়ে খাওয়া দাওয়া, কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কতটুকু সতর্কতা মেনে চলবো যাতে এই ব্যথাগুলো আমাদের মানে খাবার কারণে হচ্ছে এমন না হয়ে ওঠে? শীত গ্রীষ্ম যাই বলুন, সব জায়গাতেই খাওয়া দাওয়াটা তো এখন দেখুন, আমাদের ফাস্ট ফুড বা এইসব কারণে তো আমাদের তো অনেকটা হয়েছে, ওভারওয়েটটা বেড়ে যাচ্ছে। পরিমিত খাওয়াটা, এটা তো একটা পরিমিত, এবং তার মধ্যে যেন ভিটামিন যে অ্যাডিটিভ ফ্যাক্টরসগুলো আছে এগুলো থাকে। ধরুন ফাস্ট ফুড খেলে সেগুলো ধরুন এমন হাই এতে ফ্লেমে কুকড হলো, ভিটামিনগুলো নষ্ট হয়ে গেল। আমাদের শাকসবজি খাওয়া তো ধরুন প্রায় উঠেই গেছে। সুতরাং ছোটোবেলায় ধরুন আমাদের মা বাবার যেভাবে আমাদেরকে শাকসবজি দিত, বা যেভাবে আমাদের খাওয়া দাওয়ার প্যাটার্ন ছিল, সেই প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে। সুতরাং পরিমিত খাওয়া এবং ব্যালেন্স ডায়েট, সেটা করতে হবে, তাহলেই কি, এবং যে নিয়মিত ব্যায়াম করলে, অন্তত হাঁটাচলা করলেও, বা ধরুন সাঁতার কেউ করলো হয়তো ½ অ্যান আওয়ার, তাতেই করলে কি হবে, সবটাই কিন্তু আমাদের দিক থেকে ভালো থাকবে। সুতরাং খাওয়া দাওয়াই শুধু নয়, সঙ্গে কিছু নিয়মিত ব্যায়াম করলে কিন্তু আমাদের এই ধরুন অস্টিওপোরোসিসটাও কিন্তু ডিসইউজ, মানে ধরুন আমরা যদি এক জায়গায় বসে থাকি, তাহলে কি যে ইউজ যদি না হয়, মাসেলগুলো যেমন নরম হবে, হাড়ও আপনার নরম হবে। সুতরাং খাওয়া দাওয়া, ব্যায়াম, ওজন কম রাখা, এবং বাকি মেডিকেল ইস্যুসগুলোকে যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি, অবভিয়াসলি আমাদের সব দিক থেকে আমরা ভালো থাকবো। একদম তাই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলে নিলাম আজকে ডক্টর স্বর্ণেন্দু সামন্তর সঙ্গে, যিনি এই যে নানা ধরনের সমস্যার কথা কিছুক্ষণ আগে উল্লেখ করলাম, তার খুব ভালো ভালো সমাধানের কথা বললেন। তো আজ থেকেই আপনি কিন্তু এগুলো অনুসরণ মানে ইনিশিয়েটিভটা নেওয়া শুরু করে দিন, তাহলে বাকিদের মতো আপনার ক্ষেত্রেও শীতটা আর সাজা নয়, মজাই হয়ে উঠবে। ক্যামেরায় রানার সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।